হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। আসুন, বসুন, দেখুন, আসো লাল গোলাপ। আমাদের আজকের এই অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন গত ছাত্র জনতা আন্দোলনে অংশগ্রহণকারী শাকিল আলী। আলোচনায় যাবার আগে জেনে নিন চ্যান্সেলর অ্যাডলফ হিটলার বিষয়ে কিছু তথ্য। অ্যাডলফ হিটলারের জন্ম হয়েছিল জার্মানির পাশের দেশ অস্ট্রিয়াতে। তিনি শৈশবে হতে চেয়েছিলেন একজন ছবি আঁকিয়ে বা আর্টিস্ট, এবং তিনি ছিলেন সঙ্গীত অনুরাগী। অথচ এই ধরনের কোমল ও শৈল্পিক মানসিকতা ছেড়ে দিয়ে তিনি প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেন জার্মানির সেনাপদে। এর আগে তিনি অস্ট্রিয়া ছেড়ে জার্মানিতে এসে জার্মান নাগরিকত্ব নিয়েছিলেন। প্রথম মহাযুদ্ধে তিনি অসীম সাহস দেখিয়েছিলেন এবং সেজন্য তিনি পুরস্কার বা পদকও পেয়েছিলেন। জার্মানিতে তাঁর নাম ছড়িয়ে পড়েছিল। এখানে মনে রাখতে হবে, প্রথমত হিটলার তার নিজের পিতার নাম বা ছবি বিক্রি করে নেতা হননি, এবং দ্বিতীয়ত তিনি কোনো সামরিক বা আর্মি কু করে স্বৈরশাসক হননি। তার সামরিক প্রতিভা ও কৌশল এবং জার্মানির বক্তৃতা তাকে জার্মানির ক্ষমতার শীর্ষে পৌঁছে দিয়েছিল। তবে কথায় আছে, হায়ার ইউ রাইজ, ডিপার ইউ ফল, অর্থাৎ আপনি যত উঁচুতে উঠবেন ঠিক ততই নিচুতে পড়বেন। হিটলারের ক্ষমতা আরোহণ যত উঁচুতে হয়েছিল ঠিক তত নিচুতেই তিনি পড়েছিলেন। স্বৈর শাসক বা স্বৈরাচারীদের পতন এভাবেই হয়। আজ হিটলারের চূড়ান্ত পতন ও তার পরিণতি বিষয়ে আপনারা জানবেন। তার আগে কিছু তথ্য। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 2.25 কোটি সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিল। এই যুদ্ধে কাজী নজরুল ইসলাম যোগ দিয়েছিলেন, তবে তাঁকে ইউরোপে যুদ্ধ করতে হয়নি। হাবিলদার পদে তিনি করাচিতে ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যা ছিল 7.5 কোটির বেশি সামরিক ও বেসামরিক মানুষ। এদের মধ্যে ছিল বাংলাদেশ, ভারত ও পাকিস্তানেরও মানুষ। ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক যুদ্ধ। বিশ্বজুড়ে তৎকালীন অর্থনৈতিক মন্দাবস্থা, শেয়ার বাজারে ধস, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের গ্লানি মুছে ফেলার চেষ্টা এবং ইউরোপে বসবাসকারী ইহুদিদের প্রতি হিটলার ও তার নাৎসি পার্টির ধর্মীয় বিদ্বেষ ও গণহত্যা, এছাড়াও যুদ্ধের শেষ দিকে জাপানের 2টি শহর হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকার অ্যাটম বোমা নিক্ষেপ ছিল এত প্রাণহানির কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল স্বৈরাচারী হিটলার শাসিত জার্মানি কর্তৃক ইউরোপের বিভিন্ন দেশে তড়িৎ গতিতে শক্তিশালী ট্যাঙ্ক বাহিনীর আক্রমণের ফলে, যার নাম ছিল ব্লিটজক্রিগ অ্যাটাক। কিন্তু ঠিক 129 বছর আগে 1812 সালের জুন মাসেই যে ভুলটি করেছিলেন আরেকজন সামরিক প্রতিভা ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন, একই ভুল করেছিলেন জার্মানির ফুয়ারার বা ডিক্টেটর বা স্বৈরশাসক হিটলার 1941 জুন মাসেই। নেপোলিয়ন যেমন শোচনীয়ভাবে হেরে গিয়েছিলেন রাশিয়ার কাছে, ঠিক তেমনি সোভিয়েত ইউনিয়ন অন্তর্ভুক্ত রাশিয়ার কাছে হেরে গিয়েছিলেন জার্মানির স্বৈরাচারী হিটলার। ইতিহাসের শিক্ষা এটাই হলো যে ইতিহাস থেকে শিক্ষা নিতে স্বৈরশাসকরা ভুলে যায়। জুলাই আগস্ট 2024 সালে সারা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বৈরশাসক একই ভুল করেছিলেন। এখন দেখুন, জার্মানির সেনাপতিরা যখন বুঝতে পারেন যে রাশিয়ার রেড আর্মির বিরুদ্ধে শুধু পরাজয়ই নয়, তাদের রাজধানী বার্লিন সহ গোটা দেশই ধ্বংসস্তূপে পরিণত হবে, তখন তাদের মধ্যে কী প্রতিক্রিয়া হয়েছিল, কী তারা ভাবছিলেন। এই অবশ্যম্ভাবী পরাজয়কে হিটলার মেনে নিতে পারছিলেন না, সেটা নিয়ে সেনাপতিরা খুবই চিন্তিত ছিলেন। একই রকমের ঘটনা কিন্তু ঘটেছিল 5 আগস্ট 2024 বাংলাদেশেও। তবে সেই দিন প্রধান সেনাপতির কথা মেনে নিয়ে বাংলাদেশের স্বৈরশাসক রাজধানী ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, প্রাণে বেঁচে যান তিনি, যদিও তিনি দুপুরের খাবার খেয়ে যেতে পারেননি। দেখুন জার্মানদেরই বানানো ডাউনফল সিনেমার একটি ক্লিপ।
হিটলারের প্রিয় পোষা কুকুরের নাম ছিল ব্লন্ডি। সায়ানাইড বিষ খেলে যে তাৎক্ষণিক মৃত্যু হতে পারে সে বিষয়ে হিটলার নিশ্চিত হতে চাচ্ছিলেন। বার্লিনের ওপর রাশিয়ান প্লেন তখন অবিরাম বোমা বর্ষণ করছিল। দেখুন ব্লন্ডির পরিণতি বোমায় নয়, বিষে। শাকিল আলী, এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি পড়েন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইতিহাস বিভাগে, তাই নয়? জি ভাই। সেখানে আপনার উপরে গুলি চলেছিল, রাবার বুলেট। এখনও আপনার শরীরে রাবার বুলেট আছে। কতগুলো বুলেট আপনার পড়েছিল, কিভাবে জানলেন কতগুলো বুলেট পড়েছিল? আপনি একটা বুলেটের চিহ্ন বা 2-3টে বুলেটের চিহ্ন দেখান। 17 জুলাই 2024 সালে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই আমাদের পুলিশ আমাদের উপর গুলি চালায় এবং আমার সেখান থেকে প্রায় আপনার 97টা গুলি লাগে। সেখান থেকে আমি 7টা গুলি বের করতে পেরেছি। এখান থেকে শুরু হয়েছে, হাতের মধ্যে 3টা আছে। আপনার হাতে নিশ্চয়ই কোনো এখনো প্রতিক্রিয়া আছে? জি স্যার, আমি এই যে হাতটার এখানে মিডিয়ান নার্ভ ইনজুর্ড আছে। আমার এই যে আঙুলটাতে আমি মানে ঠিকমতো শক্তি পাই না এবং আমি লিখতেও পারছি না। এই অবস্থা। ডক্টর বলেছেন যে এটা আসলে কয়েক মাস থেকে কয়েক বছর লাগতে পারে। এটা আপনি যে লিখতে পারছেন না, তাতে তো আপনার পড়াশোনা ক্ষতি হচ্ছে। আমার এই ডিসেম্বরের 31 তারিখ থেকে আমার ফাইনাল পরীক্ষা শুরু হবে। ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না? আমি দিতে পারছি না। আমি চেষ্টা করেছিলাম যে হয়তো একটু পড়তে বসতে, তবে দেখলাম যে আসলে মানে পড়তে বসে আমি মনোযোগ ধরে রাখতে পারছি না। আর কোথায় কোথায় লেগেছিল গুলি বলুন? আমার হচ্ছে গুলি মাথা থেকে শুরু করে এখানে লেগেছে, পাশাপাশি এখানে লেগেছে। ও গুলিগুলো বের করা হয়েছে? না, গুলিগুলো বের করতে পারি নাই। আসলে সে সময় তো আপনার হচ্ছে গভর্নমেন্ট থেকে নিষেধাজ্ঞা ছিল। পুলিশ আপনার মেডিকেলে বলে দেওয়া হয়েছিল যে যারা আন্দোলনে আহত হয়েছে এদেরকে কোনো প্রকারে আপনি ট্রিটমেন্ট দিবেন না। তাহলে আপনার দুটো ক্ষতি হয়েছে। একটা হচ্ছে যে আপনি শিক্ষাগত দিকে এগোতে পারছেন না। এই ক্ষতিপূরণ কীভাবে সম্ভবপর সেটা আপনার কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারাই ঠিক করবেন। আর দ্বিতীয় আরেকটা আছে যেটা আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার আপনার সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারে। সেটা হচ্ছে আপনার চিকিৎসার বিষয়টি। দ্রুত আপনার চিকিৎসা দরকার। আপনার ক ভাই বোন? আমার পরিবারে আমার মা বাবা আছেন আর আমার 3 ভাই আর 2 বোন আছেন। বাবা চাকরি করেন? না, আমার বাবা একজন আসলে ভূমিহীন কৃষক। আমার বাবা কৃষিকাজ করে আমার পরিবারকে আসলে চলতে হয় আর কি। তাহলে আপনার সংসার চলতো কি করে? আসলে নিজস্ব জমি নাই, কোনো জমি নেই আমাদের শুধু বাড়ির জায়গাটাটুকু আছে আর কি। তো আমার বাবা কি করতেন হচ্ছে ওই যে আমাদের জমি লিজ পাওয়া যায়, লিজ বা কট বলে যেটাকে আর কি, যে টাকা দিয়ে জমিগুলোকে অন্য জমি নিতে হয় আর কি, ভাড়া নিতে হয় যেটা। আপনি নিজে চাষবাস করতে পারেন? তো ছোটবেলা থেকে আমরা যারা ছিলাম 3 ভাই আমাদেরকে মাঠে কাজ করতে হয়েছে। আমাদের যদি বলি আপনি একজন চাষির ছেলে, আপনি তাতে কোনো লজ্জা বোধ করেন? আমি এটা নিয়ে আসলে গর্ববোধ করি যে আমার বাবা একজন কৃষক। হ্যাঁ, এটা তো গর্ব করার বিষয়। আমার দাদাও চাষা ছিলেন। জি জি জি। আমার বাবা যিনি ডাবল ফার্স্ট পেয়েছিলেন অনার্স এবং এমএতে, তিনি চাষবাস করে পড়াশোনা করে তিনি এতদূর পৌঁছেছিলেন। যাই হোক, একথা বলছি এই জন্য যে আপনাদের যে বৈষম্য বিরোধী আলোচনা করলেন সেটা খালি কোটা বৈষম্য নয়। আমি দেখি সমাজের সর্বত্র বৈষম্য তো অনেক আছে। শুধু কি কোটা বৈষম্যই, সামাজিক বৈষম্য নাই? কোটা সংস্কার আন্দোলন আমাদের আসলে মূল জায়গা হচ্ছে যখন আমি চিন্তা করব যে আমার ফ্যামিলি, আমার বাবা একজন কৃষক, আমার বাবা একজন দিনমজুর, আমার বাবা একজন রিক্সাওয়ালা। তো যখন একজন রিক্সাওয়ালার ছেলে বা কৃষকের ছেলে মানে পড়াশোনা করতে ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তখন কিন্তু তারা একটা স্বপ্ন নিয়ে আসে। আমার বাবাকে জিজ্ঞেস করলে এখনও বলবে যে আমার দুঃখ কিসের, আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করতেছি, তারাই তো সম্পদ, দেশের সম্পদ, তারা দেশের সম্পদ হবে এবং আমাকে সাপোর্ট দিবে আর কি। তো তারা একটা জায়গায় গেলে তো আমার বাবা মায়ের যে স্বপ্নটা ছিল যে আমি পড়াশোনা শেষ করে একটা জায়গায় যাব, চাকরি করব, তাদের যে দুঃখগুলো দূর করব, কিন্তু আমি যে তখন দেখছি যে পড়াশোনা শেষ করে আসলে যে কোটা সিস্টেমের কারণে আমার চাকরি হচ্ছে না, আমার ভাইয়ের চাকরি হচ্ছে না, আমার তো কোনো কোটা নেই, তো আমি কোথায় যাব আর কি। তো আমার কোটা নেই, মানে দুর্নীতি করবো, যে কোশ্চেন কিনে পরীক্ষা দিব সেটা নেই, বা মামা খালু কোথাও নেই, আমি কিভাবে চাকরি করতে যাব? তখন আমি দেখলাম যে আসলে আমি তো শুধু আমি না, আমি মানে আমার পুরো পরিবার, সবকিছু আমার পরিবার আমাদের তাকিয়ে আছে। দেখছি যে বাংলাদেশে তো চাকরির বাজার খুবই ছোট, এত পরিসরটা এত ছোট যে এখানে যদি আবার আমরা দেখছি 56% কোটা আছে, তো সেখানে আমরা আসলে যাবো কোথায়?
যে চিন্তা করে যখন আমরা দেখলাম যে আসলে আমাদের আসলে আন্দোলনটা না করলেই না, আমার জন্য না হোক, হয়তো আমার ক্যারিয়ার হবে না, কিন্তু আমার যারা ছোট ভাই আছে, যারা বোন আছে, পুরো দেশকে নিয়ে তো চিন্তা করতে হবে, দেশে মানুষ আছে। তখন আমি চিন্তা করলাম যে আমাদের অবশ্যই এই বিষয় নিয়ে আমাদের আসলে আন্দোলন করা উচিত এবং কথা বলা উচিত। তখন সবাইকে বোঝালাম ব্যাপারটা, সবাই বুঝে নিজের তাগিদেই সবাই এসেছে আর কি। আমরা পুলিশ বাহিনী দ্বারা আপনি কিভাবে বুলেট দ্বারা জর্জরিত হয়েছিলেন সে কথা একটু পরে শুনব। এখন দেখবেন হিটলার জার্মানি থেকে পালানো নয়, বিশ্ব থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তের পরবর্তী কিছু দৃশ্য, তার আগে কিছু তথ্য। হিটলার ছিলেন একনিষ্ঠ প্রেমিক। তিনি লিভ টুগেদার করতেন তাঁর গার্লফ্রেন্ড ইভা ব্রাউনের সাথে। ইভা ব্রাউন অনুরোধ করেছিলেন মৃত্যুর আগে যেন হিটলারের সঙ্গে তার বিয়ে হয়। তাই হয়েছিল। সেনাপতিদের সাথে ডিনারের পর নববিবাহিতা ইভা ব্রাউন পাশের ঘরে গিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেন, আর হিটলার আত্মহত্যা করেন বিষ খেয়ে ও রিভলভারের গুলিতে। কিন্তু হিটলারকে গভীর ভালোবাসতেন হিটলারেরই ১ নম্বর সহকর্মী পল জোসেফ গোয়েবলসের স্ত্রী মাগদা রিটশেল। মাগদার আগের পক্ষের একটি পুত্র সন্তান সহ গোয়েবলস পরিবারের মোট ৭টি ছেলে মেয়ে ছিল। হিটলারের মৃত্যুর পর গোয়েবলস দম্পতি সায়ানাইড বিষে অথবা রিভলভারের গুলিতে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা আরও সিদ্ধান্ত নিয়েছিলেন নিজেদের আত্মহত্যার আগে তাদের ৭ সন্তানকে হত্যা করতে হবে। দেখুন গোয়েবলস দম্পতির সেই নির্মম সিদ্ধান্তে সেই ৭ শিশু সন্তানদের কিভাবে হত্যা করা হয়েছিল। বাংলাদেশে স্বৈরশাসকের অথবা তার কাছের কোনো পরিবারের এমন পরিণতির কথা শোনা যায়নি। কথায় আছে যহ পলায়তি সহ জীবতি, তাই তারা পালিয়ে গিয়ে দেশে বিদেশে বেঁচে আছেন। কিন্তু অকাল মৃত্যু ঘটেছিল জুলাই আগস্টের আন্দোলনের অনেকেরই। শাকিল, আপনি আপনার অভিভাবক, আপনার বাবা অথবা মাকে কি বলেছিলেন মোবাইলে যে এরকম আন্দোলনে আপনি জড়িয়ে পড়ছেন? 15 তারিখে আমি আন্দোলন গুলি খাওয়ার 2 দিন আগে আমি বাসায় ফোন দিয়ে মাকে বলেছিলাম যে আম্মা আমি তো একটু ব্যস্ত থাকছি, যে আসলে সময় দিতে পারছি না, আমার শরীরটা খুব বেশি ভালো নেই, কেন যেন মনে হচ্ছে আম্মা যে আপনার সাথে আমার আর কথা হবে না, আমি যদি মারা যাই তো আমাকে আম্মা ক্ষমা করে দিন আর কি। আপনার বয়স কত? আমার বয়স 25 বছর। তাহলে সেই সময় আপনি বুঝতে পেরেছিলেন যে এই আন্দোলনের ফলে আপনার মৃত্যু ঘটলেও ঘটতে পারে এবং আপনি আপনার মা বাবার কাছ থেকে বিদায় নিয়েই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনার নামে অবশ্য গ্রাফিতিও বেরিয়েছে, এটা আপনার বিশ্ববিদ্যালয় থেকে বের করা হয়েছে, এইখানে আপনাকে দেখা যাচ্ছে। এটা বের হয়েছে আপনি যখন আহত আছেন সেই অবস্থাতে। এ বিষয়ে কিছু বলুন। 17 জুলাই যখন আমি আন্দোলনে যাচ্ছিলাম আর কি বিকেল 4টার দিকে, তখন আমার রুমমেট আমাকে বলছে যে শাকিল অনেক পুলিশ বাহিনী এসেছে, আজকে কিন্তু অনেক খারাপ কিছু হতে পারে, হ্যাঁ তো তুমি আজকে আন্দোলনে যেও না, তোমার বাবা মা আছে, আমি চলে যাচ্ছি, তুমিও বাসায় চলে যাও। তখন আমি তাকে বললাম যে আসলে সবাই যদি চলে যায় তাহলে আন্দোলনটা কে করবে। তখন আমি জানি যে আজকে আমার গুলি খাওয়া লাগতে পারে, আমি সেই মানসিকভাবে সেই প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। তো ওই অবস্থায় গিয়ে মানে শুরু হওয়ার 10 মিনিটের মধ্যেই পুলিশ কী করলো, আমার হাতে একটা পতাকা ছিল আর বাংলাদেশের জার্সি ছিল আমার গায়ে। তো আমার একটা সাহস ছিল যে পতাকার সাহসটা, পুলিশ কী করলো কাছে থেকে এসে বললো যে পতাকা হাতে কুত্তার বাচ্চাটারে গুলি কর।
আমাকে এই কথা বলেই কি করলো, আমাকে গুলি করছে। আমি আর সরতে পারি না এই জায়গা থেকে। আমার মাথায় হেলমেট ছিল, আমি বুঝতে পারছি গুলি লাগবে, আমার মাথায় আমার হেলমেট ছিল। গুলি করার পরে কি হলো, আমার কপাল দিয়ে এখানে গুলি লাগছে, দেখলাম যে কপাল থেকে রক্ত পড়ে আমার চশমাটা ঘোলা হয়ে যাচ্ছে, আমি আর দেখতে পাচ্ছি না। আমার বুকে এখানে গুলি লাগছে, আমার মনে হচ্ছে যে আমার হাতটা বের হয়ে যাচ্ছে এই পাশ থেকে আর কি, আমি আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। পরে আমি বুঝলাম যে আমার হয়তো আর বেশিক্ষণ স্টে করতে পারবো না, বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে এখান থেকে। আমি চাপা দিলাম এভাবে হাতটা, আমি ডাক দিলাম একজনকে, আমার গুলি লেগেছে, আমাকে একটু ধরো। তখন তারা কি করলো, আমাকে ফেলে না লেগে তারা আমাকে আসলো, আমাকে তুলে কাঁধে নিয়েছে। কাঁধে নিয়ে কি করলো, কাঁধে নিয়েই তারা আমাকে দৌড় দিয়েছে। পুলিশ ওই অবস্থায় আবার গুলি করছে, তখন গুলি এসে আমার মাথায় এখানে গুলি লাগছে আর কি। তো যে আমাকে নিয়ে গিয়েছেন আমার বড় ভাই শুভ ভাই, তারও গুলি লেগেছে আর কি, পিঠে কয়েকটা গুলি লেগেছে। তখন তিনি নিয়ে যাচ্ছিল আমাকে আর কি, কাঁধে নিল আমাকে, কাঁধে নিয়ে আমাকে তিনি দৌড় দিয়েছে আমাকে নিয়ে আর কি। যখন দৌড় দিয়েছে তখন আমি দেখলাম যে পাশ থেকে অনেক আমার বন্ধু বড় ভাইরা কান্না করছে আমাকে দেখে, যে আমার পুরো শরীর রক্ত মেখে গেছে আর কি। তো তখন আমি ভাবলাম যে আসলে যারা আন্দোলন করছে এরা তো ভয় পেয়ে যাবে, আমি যদি মরে যাই, আমি তো বুঝতে পারছি আমি মরে যাচ্ছি, তো আমি যদি মরে যাই আমি তো কাউকে কোনো মেসেজ দিতে পারবো না, একটা বার্তা দিতে পারবো না। তখন আমার কি মনে হলো যে আমি জাতিকে, যারা আন্দোলন করছে সমগ্র বাংলাদেশকে কি করব, সাহস দেওয়ার জন্য আমি কি করব তখন আমি কি করলাম, আমার ডান হাতটা, এই হাতে গুলি লেগেছিল 32টা, পরে আমি দেখলাম আর কি, আমি এই হাতটাকে কি এভাবে তুলে ফেললাম আর কি, আমার হাতটা কাঁপছিল এভাবে আর কি, আমি হাতটা তুলে ফেলছি এইভাবে। আর আমি বলেছিলাম যে অধিকার চাই, অধিকার। আপনার দ্রুত চিকিৎসার জন্য এবং দ্রুত যাতে আপনি পরীক্ষা দিতে পারেন শেষ বর্ষে, সেই ব্যবস্থা হয়তো এই সরকার করবেন। আপনি কি তাই চান? আসলে ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক মনে হয় আমার। আসলে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজটা ছিল হচ্ছে যারা আহত হয়েছে এদের নজর দেওয়া। অনেকে মেডিকেলে দেখলাম অনেকের পা নেই, অনেকের চোখে সমস্যা হয়েছে, মাথায় সমস্যা হয়েছে। তো আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্রের প্রথম কাজ ছিল হচ্ছে এই আহতদের চিকিৎসা করা। আপনারা যারা আহত হয়ে আছেন এবং আপনার মতো যারা এখন চলে ফিরে বেড়াতে পারছেন, আবার কেউ কেউ পারছেন না, আপনারা কি সবাই একটা সংঘবদ্ধভাবে একটা সমিতির মতো করতে পারেন না, সংস্থা করতে পারেন না, যারা একযোগে দাবি জানাতে পারেন আমাদের বিদেশে চিকিৎসার সুযোগ করে দাও? এবং এটা কোনো খরচেরই ব্যাপার না, কেন যাদের টাকা গিয়েছে, আমরা এইমাত্র জানি যে কিছুকাল আগে একজন মহিলা সাংবাদিক, টেলিভিশন সাংবাদিক, তার 135 কোটি টাকা ছিল, তারই অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী, টাকা আছে, কিন্তু সরকার যদি চায় টাকা কিন্তু নিয়ে এসে আপনাদের কিন্তু সাহায্য করতে পারে। আপনি সেরকম কিছু দাবি তোলেন না কেন? আমি নিজে আহত হয়ে যখন স্যার আমি নিজে গিয়ে বলবো যে আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করেন, দায়িত্ব নেন, তো লজ্জাকর একটা বিষয়। আমি তো স্যার মনে হয় নিজেকে, আসলে আমরা তো ভিক্ষুক না স্যার যে আমরা কি আপনাকে রিকোয়েস্ট করতে, অনুরোধ করতে হবে। আমি চেয়েছিলাম যে আমাদেরকে স্যার তারা আসবে, যারা আহত হয়ে তাদের কাছে যাওয়া উচিত, তারা শহীদ হয়েছে, আহত হয়েছে। একজন শহীদের বাবা আমাকে এসে বলছেন যে বাবা আমার ছেলে শহীদ হয়েছে, তার নামটা শহীদ তালিকায় আনতে গিয়ে আমাকে কি করতে হচ্ছে, এখানে ঘুরতে হচ্ছে, সেখানে ঘুরতে হচ্ছে, সেখানে ঘুরতে হচ্ছে। আমার কথা হচ্ছে একটা ছেলে শহীদ হয়েছে, তার বাবাকে কেন ঘুরতে হবে যে আমার ছেলের নামটা আপনি শহীদের তালিকায় লেখেন? এটা কেন করতে হবে? রাষ্ট্রের দায়িত্ব। আমি আশা করি এরকম আরেকটি লিফলেট বা প্রচারপত্র আপনারা বের করবেন, যেখানে আপনার মতো হতাহত যারা হয়েছেন তাদের সবার ছবি থাকবে। কেন মানুষ কিন্তু ধীরে ধীরে সব ভুলে যেতে থাকে, সেটা ঠিক নয়, আপনাদের মনে করিয়ে দিতে হবে। যাই হোক, এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করছি এবং আশা করি আপনি শিগগিরই আবার আপনার বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে মাস্টার্স পরীক্ষা দেবেন এবং চাকরি পাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ বাংলা ভিশনকে, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। হিটলার ও তার স্ত্রী ইভা ব্রাউনের পোড়ানো মৃতদেহ, এমনকি ছাইভস্যও পাওয়া যায়নি। হিটলারের সহকর্মীরা হিটলারের মৃত্যুর পরেও তার নির্দেশ মেনে চলেছিলেন। এর পরপরই হিটলারের বহু সেনা ও সেনাপতি আত্মহত্যা করেছিলেন অথবা পালিয়ে গিয়েছিলেন দক্ষিণ আমেরিকায়। জার্মানি নাৎসি পার্টির শাসন থেকেই শুধু যে মুক্তি পেয়েছিল তা নয়, জার্মানি চিরকালের জন্য তাদের দেশে নাৎসি পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে।
আমরা আজ যখন এই আলোচনা করছি তখন আমরা জানি যে সিরিয়া থেকেও তার স্বৈরশাসক আসাদ পালিয়ে গিয়েছেন, কিন্তু সে কথা আমরা পরে আলোচনা করব। আজ এ পর্যন্তই। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।